সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। সাথে আছি আমি ইহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাউদার্ন ইউনিভার্সিটি অব ব্যাটন রুজের প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী। আমার সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। আমরা মেরি ক্রিসমাসের শুভেচ্ছা আগেই জানিয়েছি এবং এই দিনটি উপলক্ষে পোপ ফ্রান্সিস তার বক্তব্যে তিনি বলছিলেন বিশ্বের মানবতার জন্য তিনি প্রার্থনা করেছেন, বিশেষ করে গাজায় যে মানুষগুলো মারা গিয়েছেন, যারা আহত অবস্থায় আছেন এবং সেখানকার ধ্বংসস্তূপ, এই বিষয় নিয়েও তিনি তার প্রার্থনার জায়গা রেখেছেন। ইউক্রেন এবং সুদানে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরার জন্য তিনি প্রার্থনা করেছেন। তবে এর মধ্যে দুঃসংবাদ হলো কাজাখস্তানের প্যাসেঞ্জারের বিমান দুর্ঘটনায় 38 জন নিহত হয়েছেন এবং একই দিন ইউক্রেনে রাশিয়া, অর্থাৎ এই ক্রিসমাসের দিনে ইউক্রেনে রাশিয়া হামলা চালিয়েছে, যেখানে প্রায় তারা 184টি মিসাইল এবং ড্রোন ছুড়েছে, যেটিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন যে রাশিয়া অমানুষের মতো কাজ করছে। ক্রিসমাসের মতো একটা দিনও তারা তাদের মিসাইল হামলা অব্যাহত রেখেছে। দেশের রাজনীতিতে আমরা একটু আলোচনা করতে চাই। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পানামা ক্যানেল এবং গ্রিনল্যান্ড এই দুটি জায়গার উপরে অর্থাৎ আমেরিকার দখল নেওয়ার কথা বলছেন। কেন বলছেন এবং আদৌ এটা সম্ভব কিনা, এইসব বিষয় নিয়েও কথা বলবো। একই সাথে বাংলাদেশ প্রসঙ্গে আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে, সেসব বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী। আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই, পোপ ফ্রান্সিস তার বক্তব্যে বিশ্ব মানবতার জন্য কল্যাণে জন্য প্রার্থনা করেছেন, গাজার বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। এটি নিয়ে একটু আপনার কাছে শুনবো। কাজাখস্তানে বিমান দুর্ঘটনা ঘটেছে, ইতিমধ্যে নিশ্চয়ই আপনি শুনেছেন 38 জন মারা গেছেন। তবে সৌভাগ্যবশত বেশ কিছু মানুষের প্রাণে বেঁচে যাওয়ার খবর আমরা সেখান থেকে পাচ্ছি। এবং একই সাথে দেশের বাইরে ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধাবস্থা চলছে, সেখানে ক্রিসমাসের দিনেও এই ধরনের একটি হামলা, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। পোপ ফ্রান্সিসের এই প্রথম নয় যুদ্ধবিরতির ব্যাপারে বা মানবতার পক্ষে তিনি যে মাঝে মধ্যে বক্তৃতা দেন, সেটা এই প্রথম নয়। তবে আজকে ক্রিসমাসের দিন তার বক্তব্য থাকে, সেই বক্তব্যের মধ্যে অবশ্যই এটা উঠে আসছে। আপনার পৃথিবীতে যা হচ্ছে, আপনি কতগুলো দেশ উল্লেখ করেছেন, যেমন গাজার কথা বলেছেন, ইউক্রেনের কথা বলেছেন, সুদানের কথা বলেছেন। ওদিকে ইলেকশন জড়িত কারণে মোজাম্বিকে হচ্ছে, আপনার ভেনেজুয়েলায় হচ্ছে। তো বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট, সে ব্যাপারে কনফ্লিক্ট রিজলিউশনের ব্যাপারে তিনি বক্তব্য রাখবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার বক্তব্যকে কতটা গুরুত্ব দেওয়া হয় সেটা আমাদের দেখতে হবে। কারণ যে সমস্ত জায়গায় আপনি যেমন বলেছেন যে গাজায় যেটা হচ্ছে, ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে গাজায়, সেটা দেখেন, আমরা তো মাসের পর মাস আশা করেছি যে একটা যুদ্ধবিরতি সেখানে হবে। আজ কত মাস হয়ে গেল, আপনার এই 4 মাস 5 মাস 6 মাস আগেও আমরা আশা করেছি যে এই বুঝি একটা যুদ্ধবিরতি হয়, কিন্তু সেই যুদ্ধবিরতিটা হয়নি। এতদিনে আপনার প্রায় 46,000 লোক সেখানে মারা গেছে, 100,000-এর বেশি আপনার সেখানে আহত। এবং গাজায় এমন কোনো লোক নেই যারা ডিসপ্লেসড হয়নি, এবং অনেক লোকই 2বার 3বার 4বার 5বার তারা ডিসপ্লেসড হয়েছে। সেখানে ম্যালনিউট্রিশন শুরু হয়ে গেছে, খাদ্যাভাব। আপনার মানুষের সহ্য ক্ষমতার একটা সীমা আছে। আপনার এই যে দিনের পর দিন আপনার এই যে দুশ্চিন্তার মধ্যে থাকা, আজ যে বেঁচে আছে সে কাল বেঁচে থাকতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এই অনিশ্চয়তার ভিতর দিয়ে মাসের পর মাস, এখন মনে হচ্ছে যে বছরের পর বছর তাদেরকে পার করতে হবে। তো সেটা একটা অমানবিক ব্যাপার আমরা বলবো। সেখানে পোপ ফ্রান্সিস সেটা একটা যুদ্ধবিরতির জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আপনি যেমন ইউক্রেনের কথা বললেন, যে আজ ক্রিসমাসের দিন, যদিও রাশিয়া 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করে না, কিন্তু গত 2 বছর ইউক্রেনিয়ানরা রাশিয়াকেই ফলো করতো এর আগে, কিন্তু গত 2 বছর হলো তারা জানুয়ারির 7 তারিখ করেন এবং আগেও করে, কিন্তু ইউক্রেন এখন 25 তারিখে করা শুরু করেছে। তো এখানে দেখেন
এই যে গত কয়েক বছর ধরে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা আমরা শীতকালীন সময় যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে শুধু যে তারা অস্ত্রের মাধ্যমে ইউক্রেনিয়ানদের মারবে তাই শুধু নয়, মানে শীতকালে তাদেরকে শীতে মারবে। হ্যাঁ, ওখানে তো আসলে তো মানে বরফ পড়ে, প্রচন্ড রকমের ঠান্ডা সেখানে। সেখানে তারা কি করে, ওই পাওয়ার গ্রিডকে অ্যাটাক করে। এবং কালকে আপনি যেমন বললেন যে 180টা বা 184টা মিসাইল তারাই করেছে। এবং তারা কেন করেছে, যে এই পাওয়ার গ্রিড গুলো যারা তারা নষ্ট করে দিতে পারে, মানে ক্রিসমাস পালন থাক দূরের কথা, তাদের বেঁচে থাকাটাই মানে একটা কঠিন অবস্থার মধ্যে চলে যেতে পারে। এইগুলোই হচ্ছে। এখন আমি জানি না মানে শুভদায়ী কবে হবে এই সমস্ত রাষ্ট্রনায়কদের। আমি রাষ্ট্রনায়ক বলছি, তবে এর একটা শেষ হওয়া উচিত। পৃথিবীটা এখন একটা কি বলবো, ক্লান্ত, এইসব যুদ্ধে ক্লান্ত হয়ে গেছে। আর আমরাও যে আমরা যারা পর্যালোচনা করি, যে আমরা যারা এই সমস্ত বিষয়ে কথা বলি, আমরা তো কথা বলতে বলতে আমরাও অনেকটা টায়ার্ড হয়ে গেছি, যে আর কত বলবো এই সমস্ত ব্যাপারে। হ্যাঁ, তো আমি আশা করব পোপ ফ্রান্সিসের যে মেসেজটা তিনি দিয়েছেন সেটা শুধুই যে যারা যুদ্ধে লিপ্ত তারাই যে শুধু শুনবে, যারা যুদ্ধটা বন্ধ করতে পারে তারাও যেন এটা শোনে। যেমন ধরেন আমেরিকা আছে, চায়না আছে, ইউরোপ আছে, তারা তো ইনফ্লুয়েন্স করতে পারে। ইউরোপটাকে আমি বাদই দিলাম, কারণ ইউরোপ তো মোটামুটি যুদ্ধেই লিপ্ত, তারা একদিকে নামের দিকে তো আছে। কাজেই এই যারা ইনফ্লুয়েন্স করতে পারে যুদ্ধ বিরতির জন্য, শুধু যে ইউক্রেনে এবং প্যালেস্টাইনে নয়, বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এইগুলো করবে, এটা আমি আশা করব। জি, আমরা সংযুক্ত করতে পেরেছি এর মধ্যেই বসছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে এই মেরি ক্রিসমাস উপলক্ষে পোপ ফ্রান্সিস যে প্রার্থনাটা করেছেন, সেখানে তিনি গাজার জন্য বিশেষ করে প্রার্থনা করেছেন এবং এটির আসলে বিশ্লেষণ আমরা পাচ্ছিলাম ডক্টর মনির মুস্তাফা আলীর কাছে। তিনি বলছিলেন যে পোপ ফ্রান্সিস এই ধরনের আহ্বান এর আগেও জানিয়েছিলেন। ধর্মগুরু, তিনি নিঃসন্দেহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার এই আহ্বান কিংবা এই প্রার্থনা আদতে যারা পলিসি মেকিং করেন, যারা এই বিষয়গুলো নিয়ে খেলা করেন, যারা ভবিষ্যৎ নির্ধারণ করেন, তাদের কাছে গুরুত্ব পায় কিনা? দুঃখজনকভাবে সেটা তো পায় না। কারণ পোপ ফ্রান্সিস বা এর আগে পোপ পলও অনেক সময় শান্তির কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের বাণী উপেক্ষা করা হয়েছে। যারা তার গুরুত্ব দিলে বিশ্ব শান্তি হতে পারে, বিশ্ব অবিচার, অন্যায়, বৈষম্য, রেসিজম এগুলো বিলুপ্ত হতে পারে, কমতে পারে, তারা তা গুরুত্ব দেন না। তো ফলে তিনি আহ্বান দিয়েছেন, এটার একটা নিঃসন্দেহে মূল্য আছে। তিনি নিঃসন্দেহে মানে ধন্যবাদ প্রাপ্য। কিন্তু দুঃখজনক ভাবে নেতানিয়াহু বা এরা এটা করবেন তা না। কিন্তু এই খালি তা না, এই আরেকটা কথা আমরা তো সবাই জানি যে প্যালেস্টাইন অধ্যুষিত এলাকাতেই তো যীশু খ্রিস্টের জন্ম, বেথলেহেমে। তো এখন সেইখানে পর্যন্ত চার্চে ঠিক মতো ক্রিসমাস পালন করতে পারেনি একটা। দ্বিতীয় হচ্ছে যে গাজাকেই কেবল মানে একেবারে ধ্বংস করে, বিধ্বস্ত করে মিশিয়ে দেওয়া হচ্ছে তাই না, পশ্চিম তীর তারা দখলের পূর্ণ অভিযানে লেগে গেছে। পশ্চিম তীরে ওদের নেতানিয়াহু সরকারের বা সরকারের কোয়ালিশনের যে সমস্ত এক্সট্রিমিস্টরা আছে, তিনি নিজেও এক্সট্রিমিস্ট। তো যাই হোক, তার আরো আলট্রা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে, তারা সেখানে পুরো এলাকাটা দখল করার জন্য উদ্যোগ নিয়েছে এবং তারা প্যালেস্টাইনিদের বাড়িঘর আক্রমণ করছে, দখল করছে। এটা দু বছর থেকে চলছে। এখন আরো তারা এটা একেবারে ওপেনলি ঘোষণা করে দিয়েছে, ওটা আমরা দখল করে ফেলবো বলে এটা চলছে। এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সত্যি সত্যি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। কিন্তু এখানে একটা কথা উল্লেখ করলাম, আমাদের ইহুদি ধর্মাবলম্বী বন্ধুদের ভিতরে কেউ কেউ আছেন যারা নিজেদেরকে জায়নিস্ট বলেন, মানে কিন্তু আবার অনেকে ইহুদি ধর্মাবলম্বী হয়েও নিজেদেরকে জায়নিস্ট বলেন না।
ফলে কিন্তু ইহুদি ধর্মাবলম্বী না হয়েও যুক্তরাষ্ট্রের এখনকার যিনি রাষ্ট্রপতি বাইডেন, তিনি গাজাতে যুদ্ধ যখন নেতানিয়াহু শুরু করে দিল, সেই সময় মানে তার প্রাক্কালেই তিনি বলেছেন আমি একজন জায়নিস্ট। ফলে তিনি মানে ইহুদি ধর্মাবলম্বী মডারেট লিবারাল তাদের চাইতে আর বেশি কট্টর। তিনি কট্টর ওই গ্রুপের ভিতরে যারা কট্টর তাদের মতো। তিনি মাঝে মধ্যে লিপ সার্ভিস দিয়েছেন যে এখানে যুদ্ধবিরতি করো, এটা করো, সেটা করো, কিন্তু এট দি সেম টাইম কখনো তিনি অস্ত্র পাঠানো সেখানে বন্ধ করেননি। অস্ত্র বিরাম ধারায় পাঠিয়েছেন, ভয়ঙ্কর সব অস্ত্র পাঠিয়েছেন। কেবল সেখানে যে অস্ত্র পাঠিয়েছেন তা না, ইসরায়েলকে তিনি F-35 মানে সবচেয়ে আধুনিক যে যুদ্ধ বিমান সেগুলো সাপ্লাই করেছেন কোয়াড স্কোয়াড্রন। তো সেগুলা গাজার জন্য নিশ্চয় করেননি, সেগুলো এমনকি লেবাননের জন্য করেননি। তো ফলে আমরা এই আশঙ্কা নিয়ে দূর পক্ষে অপেক্ষা করব যে ইরান সম্ভবত আক্রান্ত হতে পারে, এবং ইরানের পাখাগুলো কাটা হয়েছে, হেজবুল্লাহকে কাটা হয়েছে, মানে হুতিদেরকে খর্ব করা হয়েছে, প্যালেস্টাইনদের এদেরকে করা হয়েছে, এই যে মানে সিরিয়াকে মানে নতুন সরকার এনে দিয়েছে। ফলে এগুলো করার পরে এখন যদি ইরানে আক্রমণ করে, ইরানের অর্থনৈতিক অবস্থান খুব খারাপ। মাত্র 2-3 দিন আগে আমরা রিপোর্টে দেখলাম ইরানে যে ইরান এত পেট্রোলিয়াম প্রোডাক্ট উৎপাদন করে এবং সেগুলা দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সেই ইরানে মানে বিদ্যুতের ঘাটতির কারণে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারছে না, কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচার বছরের পর বছর যুগের মতো মানে তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে স্যাংশনের কারণে। এই অর্থনৈতিক নিষেধাজ্ঞায় তাদের অর্থনীতি এতই কাবু হয়ে গেছে যে এখন তাদের ঘর বাড়িতে এই প্রচন্ড শীতকালে, যে সমস্ত এলাকায় প্রচন্ড শীত, সেখানে বাড়ি ঘরে ঠিক মতো আপনার বিদ্যুৎ সরবরাহ দিতে পারছে না, গ্যাস সরবরাহ দিতে পারছে না। এইটা একটা, ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাস সরবরাহ দিচ্ছে না, ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হয়ে গেছে দেশব্যাপী। ফলে ইরান এখন এমন একটা কাবু অবস্থা আছে, ইরানকে এখন মানে ইসরায়েল যদি হামলা করে মানে ভয়ঙ্কর ভাবে হয়, যে কোনো সময় হামলা করে, তাদের এতটা মারণাস্ত্র তাদের মধ্যে আছে এবং এত তাদের সরবরাহ আনলিমিটেড পশ্চিম ইউরোপ থেকে এবং আমেরিকা থেকে, যে তাদের কোনো অসুবিধা হবে না, যে কোনো সময় তারা শেষ করতে পারবে। কিন্তু এখন শেষ করে দেওয়া দ্রুত আরো অনেক বেশি সহজ হবে। ফলে পোপের কাছে সারা পৃথিবীর মানুষ ঋণী থাকবেন তার মহান বাণীর জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যারা এই অস্ত্র সংবরণ করার কথা, তারা এটার দিকে কোনো কর্ণপাত করবেন তা মনে হয় না। আরেকটা বাক্য এর আগে আমি কয়েকবার বলেছি, উল্লেখ করি, নেতানিয়াহু যখন গাজাতে তার সামরিক বাহিনী, স্থলবাহিনী পাঠাচ্ছিলেন, তিনি তাদেরকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে রিমেম্বার আমালে ওল্ড টেস্টামেন্ট, তোরাতে নাকি আছে বলা হচ্ছে, সেখানে যখন তার সাপোর্টারদেরকে, তার ধর্মাবলম্বীদেরকে নিয়ে মুসা নবী সাইনাইয়ের দিকে আসছিলেন, তখন স্থানীয় অধিবাসীরা সম্ভবত রেসিস্ট করছিল। তখন মানে তাদেরকে বলা হয়েছে, মুসা নবীর বাহিনীকে বলা হয়েছে তাদেরকে শেষ করে দাও, তাদের নারী যে তার শিশুকে স্তন্যপান করাচ্ছে সেই নারীকে মেরে ফেলো, সেই শিশুকে মেরে ফেলো, সেখানকার শস্য ইত্যাদি পুড়িয়ে দাও, শেষ করে দাও, তাদের গবাদি পশু পুড়িয়ে দাও। ফলে এইটা তোরাতে নাকি বলা হয়েছে, ওল্ড টেস্টামেন্টে যদি এটা বলা হয়, এবং তিনি তাদেরকে বলেছেন, সৈন্যদেরকে বলেছেন এটা রিমেম্বার করো, তো তিনি সেই অনুসারে চলছেন, তার নীতি সেভাবে চলছে। ফলে দুঃখজনক ভাবে এটা শেষ হবে বলে মনে হয় না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, আধুনিক ইতিহাসে যে জাতি মানে অমানবিক নির্যাতনের, হত্যাকাণ্ডের, হত্যাযজ্ঞের শিকার হয়েছে, সেই জাতির রাষ্ট্রের পক্ষ থেকে আরেকটা জাতিগোষ্ঠীর উপরে এই ধরনের নির্বিচার, অনাচার, অত্যাচার, ধ্বংসযজ্ঞ চলছে, মারণযজ্ঞ চলছে, পৃথিবীর ইতিহাসে এও আরেক মানে করুণ, ভয়ঙ্কর, অমানবিক একটা অধ্যায় রচিত হলো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলছিলেন, এই
আসলে আমরা এটি আলোচনা করছিলাম, ডক্টর মুনির মুস্তফা আলীও বলছিলেন যে এই যুদ্ধ দেখতে দেখতে আসলে পৃথিবী নিজে এখন ক্লান্ত হয়ে পড়ছে। এবং বেথলেহেমের কথা আপনি বলছিলেন, আজকে আমরা সংবাদ সংগ্রহ করার জন্য যখন চার্চগুলোতে গিয়েছিলাম, চার্চগুলোর যারা বাংলাদেশি কমিউনিটির খ্রিস্ট ধর্মাবলম্বীরা আছেন তারাও কিন্তু বলছিলেন যে তারা বড়দিন উদযাপন করছেন ঠিকই, কিন্তু তাদের মনে কষ্টটা আছে। যীশু খ্রিস্টের জন্মস্থানে যে অশান্তি, সেটি তাদেরকেও পীড়িত করছে, তাদেরকেও ব্যথিত করছে। এবং আপনি নিঃসন্দেহে প্রেসিডেন্ট জো বাইডেনের কথা বলছিলেন। তিনি তো আসলে নেতানিয়াহুকে মনে করিয়ে দিয়েছিলেন টেলিফোন আলাপে যে আমি ইসরায়েলের জন্য যা করেছি তা এর আগে কেউ করেনি। তার মানে সর্বোচ্চটাই তিনি করেছেন। এবং অনেকগুলো প্রেক্ষাপট বর্ণনার মাধ্যমে আপনি আসলে একটা স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন যে সামনের দিনগুলোতে এই যুদ্ধটা আরো বাড়তে পারে এবং পরিধি হয়তো বাড়বে। আমরা একটু দেশের প্রসঙ্গে ফিরতে চাই। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, সেটি হলো যে আপনার নিশ্চয়ই মনে আছে তিনি এর আগে কানাডার জাস্টিন ট্রুডোকে বলছিলেন যে তোমরা 51তম স্টেট হয়ে যাও, এবং তাকে গভর্নর হিসেবে রসিকতা করছিলেন। পরবর্তীতে আমরা এখন দেখলাম তিনি পানামা ক্যানাল দখলের কথা বলছেন, তিনি গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার কথা বলছেন। যদিও এই বিষয়গুলো তিনি, গ্রিনল্যান্ডের বিষয়টি তিনি 2019 সালেও বলেছিলেন, কিন্তু কার্যকর কিছু দেখা যায়নি। এর প্রেক্ষিতে পানামার প্রেসিডেন্ট বলছেন যে গ্রিনল্যান্ড, পানামা ক্যানালটা এটা যেভাবে আছে সেভাবে থাকবে। গ্রিনল্যান্ডের প্রাইম মিনিস্টার বলছেন যে আমরা বিক্রির জন্য নয়, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং ভবিষ্যতে বিক্রি হবে না। কিন্তু আমরা দেখছি যে প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়ায় একটা আমেরিকান পতাকা পানামা ক্যানালে গেড়ে দিয়েছেন। তার ছেলে এরিক ট্রাম্প, তিনি পানামা ক্যানাল, গ্রিনল্যান্ড, কানাডা সবগুলোকে অ্যামাজনে আমেরিকার অংশ হিসেবে দেখাচ্ছেন। এগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে? তিনি কি সত্যি এইসব বিষয়গুলো কার্যকর করতে চান, নাকি এগুলো আসলে হুমকি হিসেবে থেকে যাবে? করতেই তো পারেন, মানে এটাকে আমরা একেবারে অমালুক মানে ভাবলে তো চলবে না। আসলে তো আপনি যদি ইতিহাসের মানে ইউনাইটেড স্টেটসের ইতিহাস দেখেন, তারা যে অতীতে করেনি তা তো নয়, তারা তো অতীতে এগুলো করেছে। আর ট্রাম্পের তো একটা ইয়াসে, সে তো মানে সেই আমেরিকার সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হওয়ার তার একটা শখ আছে। কাজে তার সেই শখটা পূরণ করতে গেলে অতীতের প্রেসিডেন্টরা যেগুলো করেছে সেগুলো তো বিদিত হবে। যেমন টমাস জেফারসন লুইজিয়ানা পারচেস করে আপনার আমেরিকার আয়তন দ্বিগুণ করেছে। আপনার জেমস পক, আপনার এই যে এখনকার যে মেক্সিকো দেখেন আপনি, এই মেক্সিকোতে ডাবল ছিল, সেই অর্ধেকটা কোথায় গেল? মেক্সিকোর সেই অর্ধেকটা কোথায় গেল? আপনি যদি 1846 থেকে 1848 দিকে তাকান, তখন মেক্সিকোর যে আয়তন ছিল সেই আয়তনের এখন অর্ধেক মেক্সিকো। বাকিটা কোথায় গেল? বাকিটা তো আমেরিকায় চলে আসছে। আমরা মেক্সিকো আমেরিকান ওয়ারের কথা জানি। ইউএস প্রেসিডেন্ট জেমস পক মানে কানাডা পার্সেসের, কানাডা বলছি, আই এম সরি, আপনার ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকো কেনার জন্য প্রস্তাব দিল। সেই প্রস্তাব তারা নাকচ করে দেওয়ার ফলে 1846 সালে তারা যুদ্ধে চলে গেল, এবং যুদ্ধে 48 সালের যুদ্ধটা শেষ হয়ে গেল, এবং তারা ক্যালিফোর্নিয়া এবং নিউ মেক্সিকো, তার সাথে আরো কিছু কিছু স্টেট তার আশেপাশে পেয়ে গেল, এবং সেটাকে নামমাত্র 15 মিলিয়ন দামে তারা কিনে নিল। মানে যুদ্ধে জয়ের পরে তারা সেটা দিয়ে কিনে নিল। আপনি দেখেন, মানে ইউএসএ এর এই যে আপনার সম্পত্তি বৃদ্ধি, এই সম্পত্তি বৃদ্ধি হয়েছে কিন্তু ছলে বলে কৌশলে। ছলে হয়েছে কিরকম? যেমন ধরেন আপনার আপনার হাওয়াইটা কিন্তু ছলে তারা নিয়ে নিল। আপনার বলে, যেটা আমি বললাম যে মেক্সিকোর কাছ থেকে তারা যুদ্ধ করে যে আপনার ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, আরিজোনা, ওয়াশিংটন স্টেট, কলোরাডো, এই স্টেটগুলো তারা নিয়ে নিল। আর কৌশলে যেটা আমি বলবো সেটা হলো আপনার তাদের কিছু পার্সেস, স্মার্ট পার্সেস, যেমন ধরেন আলাস্কাটা তারা রাশিয়া থেকে পার্সেস করলো, আপনার লুইজিয়ানাটা তারা থেকে আপনার ফ্রান্স থেকে পার্সেস করলো। হ্যাঁ, যার ফলে এটা অতীত হয়েছে। এখন তারা যদি সেই অতীতের এটা ফলো করে, আপনি বিক্রি করবেন না, আচ্ছা ঠিক আছে, আমাদের তো মানে ইউএস পাওয়ার তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ার, কাজেই সেটা সে গ্রিনল্যান্ডই হোক, সেটা ওই পানামা ক্যানালই হোক, এখানে তো তারা এটা করতে পারে। তবে ওরাটা কতটা সহজ হবে সেটা একটা প্রশ্ন। যেমন ধরেন আপনার পানামা ক্যানেলে এখন চায়না কিন্তু ভীষণভাবে ইনভলভ, এবং পানামা স্টেটের সাথেও চায়না ভীষণভাবে স্টেট। তারা আমার মনে হয়
আপনার প্যানামা ক্যানালটা কিন্তু ইউনাইটেড স্টেটস এবং চায়না বেশি ইউজ করে, মানে প্রথমে সবচেয়ে বেশি ইউজ করে সবচেয়ে বেশি, তারপর চীনের বাণিজ্য কিন্তু হয়। চায়না সেটা কিন্তু একেবারে বিনা পয়সায় যে ইউজ করে তা না, তারা কিন্তু সেটা মেনটেন্যান্সের জন্য বোধহয় বছরে $1 বিলিয়ন পানামাকে দেয়। এবং পানামার সাথে চায়নার যে এখন যে টাই, এটা খুবই স্ট্রং, যার ফলে দেখেন যে কয়েক বছর আগে আমরা দেখেছি যে তাইওয়ানকে তারা চীনের অংশ তাইওয়ানের বলছে। সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনসটা করেছে যে চায়নাকে খুশি করার জন্য। সেখানে যদি সে আমেরিকা যদি প্যানামা ক্যানেল নিতে চায়, তাহলে চায়নার সাথে একটা বোঝাপড়ায় চলে যাবে। হ্যাঁ, আর যেটা আপনি বললেন গ্রিনল্যান্ড তারা করছে, এটা কিন্তু এই প্রথম না, তার কিন্তু ফার্স্ট টার্মেও কিন্তু সে এটাকে ফ্লোট করেছিল যে তারা ওই গ্রিনল্যান্ডটা কিনে নিতে চায়। অথচ গ্রিনল্যান্ড সম্পর্কে আমরা যেটা জানি যে গ্রিনল্যান্ড বিলংস টু ডেনমার্ক, যদিও এটা স্বায়ত্তশাসিত। ডেনমার্ক বলছে তারা এটা বিক্রি করবে না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে আমেরিকা মেক্সিকোর সাথে যেমন যুদ্ধে গিয়েছিল আপনার ক্যালিফোর্নিয়া নেওয়ার জন্য, তারা ইউরোপের সাথে মানে ডেনমার্কের সাথে যুদ্ধ যাবে গ্রিনল্যান্ডকে নেওয়ার জন্য, সেটা সম্ভবত সমীচীন হবে না। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলে যে এই সমস্ত এটাগুলো যদি করতেও চায়, হ্যাঁ, এই যে কথাগুলো আমি জানি না সে কেন বলছে। আপনার কানাডার ব্যাপারে যেটা বলেছে সে, যে কানাডাকে সে প্রোটেক্ট করে আমেরিকা, হ্যাঁ, কারণ তার যে সামরিক বাজেট সেটা হচ্ছে 1.5 থেকে 2%, মানে 2%-এর নিচে। হ্যাঁ, যার ফলে সে বলছে আমরা যেহেতু ওটাকে কন্ট্রোল করি, কাজে ওটা আমাদের 51st স্টেট হয়ে যাক। হ্যাঁ, তো আমি মনে করি যেগুলো কথার মধ্যেই থাকুক, কারণ এগুলো আবার করতে গেলে আপনার যে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা এগুলো দখল টকল করতে গেলে আবার একটা ভীষণ মানে ট্রাম্প নিজেকে প্রচার করে যে সে যুদ্ধবিরোধী, সে যুদ্ধ টুদ্ধ পছন্দ করে না, কিন্তু আবার এই সমস্ত কথাবার্তা বললে আমাদের কাছে মনে হয় যে সে বোধহয় এই সমস্ত কারণে সে যুদ্ধেই যেতে চায়। হ্যাঁ, এটা একটু কনফ্লিক্টিং, আমরা অনেকটা ভেবাচাকা খেয়ে যাই যে সে একদিকে বলছে সে যুদ্ধবিরোধী, আবার অন্যদিকে সেই সমস্ত হুমকি দামকি দিচ্ছে। হ্যাঁ, তো আশা করবো যে এগুলো হুমকি দমকির মধ্যেই থেকে যায়। এমন হতে পারে যে ইউএস ইনফ্লুয়েন্স ছড়ানোর জন্য সে এইগুলো বলতে পারে। হ্যাঁ, যার ফলে সে তার ইনফ্লুয়েন্স গুলো কাজ করবে। হ্যাঁ, হয়তো তার মধ্যেই থেকে যায়। আবার সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে জানতে চাই সেটি হলো যে ট্রাম্প দায়িত্ব নেয়ার আগ থেকে বেশ হুমকি দিচ্ছেন, আর হুমকিগুলোতে কাজও কিন্তু হচ্ছে। তিনি মেক্সিকোকে হুমকি দেওয়ার পরে সেখানে একটু ড্রাগ চালানটা কিছুটা বন্ধ হয়েছে। অন্যদিকে কানাডার প্রাইম মিনিস্টার তিনি ছুটে আসছেন। চীন হয়তো তেমন একটা সম্পর্ক উষ্ণ করছে না, কিন্তু তার হুমকিগুলোতে অনেক সময় কাজ হচ্ছে বলে অনেকে মনে করছেন। ট্রাম্প যেহেতু তার আগের 4 বছর দেখার সুযোগ হয়েছে খুব কাছ থেকে আপনার, সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাই ট্রাম্প কি আসলে এগুলো হুমকির মধ্যে সীমাবদ্ধ রাখছেন, নাকি এটাও তার একটা কৌশল যে তিনি হুমকিতে এই কাজ সারতে চান? হুমকি দিয়ে কিছু উদ্দেশ্য সাধন আছে। উনি গ্রিনল্যান্ড উনি যুদ্ধে যাবেন সেটা আমার মনে হচ্ছে না, কিন্তু এক ধরনের সেখানে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট বাড়িয়ে সেখানকার যে আপনাদের কয়েকদিন আগে ঢাকার সাথে শোতে আমি এটা উল্লেখ করেছি, এই ইস্যুটা সেখানে ডিসকাস হয়েছিল। সেটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস বলে কিছু জিনিস আছে, সেগুলো মূলত এখন সারা পৃথিবীতে ওভারওয়েলমিং মেজরিটি, সম্ভবত 90%-এর বেশি চায়না সাপ্লাই। চায়নার উপরে নির্ভরশীলতা ইলেকট্রিক কারের জন্য দরকার, কম্পিউটার ইত্যাদির জন্য দরকার, স্পেসশিপের জন্য দরকার। ফলে সেইটা যুক্তরাষ্ট্র নির্ভরশীল হয়ে পড়ছে, সারা ওয়ার্ল্ড নির্ভরশীল। সেইটার কারণে গ্রিনল্যান্ড যদি ওটাতে রাজি হয়, যুক্তরাষ্ট্রের এরা ইনভেস্ট করবে, সে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল সেখান থেকে আহরণ করবে, সেটা একটা। 2 নম্বর হচ্ছে ওইটা অত্যন্ত স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত গ্রিনল্যান্ডটা। তো সেখানে যাতে চীন বা অন্য কেউ ঘাঁটি বিল্ড করতে না পারে, বা তাদের মানে কৌশলগত ওদের সাথে কোনো অ্যারেঞ্জমেন্টে যেতে না পারে, আগে থেকে সেটা প্রিক্লুড করা, প্রতিহত করার জন্য, মানে কৌশলগত নিজের প্রভাব বলয় রাখার জন্য এইটা মূলত। ওরা যদি বিক্রি করে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিনবে এটা, কিন্তু তারা
গ্রিনল্যান্ড বলছে না আমরা বিক্রির জন্য নাই, ডেনমার্ক বলছে আমরা ওটা বিক্রি করব না, ফলে সেখান থেকে কোনো সম্ভাবনা নেই। আমার ধারণা প্রভাব বলো এইটা। কানাডার ব্যাপারে সেটা মানে তিনি তাকে উপহাস করেছেন, অনেক পরিহাস করেছেন, অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলেছেন যে কিন্তু কানাডার বিপুল পরিমাণে সম্পদ আছে, ন্যাচারাল এবং মিনারেল সব দিক থেকে আছে। কানাডা চাই সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে 61,000 বর্গ মাইল বেশি, ফলে সাইজও বেশি এবং সম্পদও বেশি। তারা সামরিক দিকে যুক্তরাষ্ট্রের মতো মহাশক্তি হওয়ার জন্য কখনো চেষ্টা করেনি, আছে তারা মোটামুটি, তারা কিন্তু ওই দিকে নেই। সে কারণে তাদেরকে নিয়ে পরিহাস করা যায়, কিন্তু পরিহাস করলেই কানাডা মানে এটা নিয়ে তাদের সাথে গালমন্দ করবে না, যুদ্ধও করবে না, এটা উপেক্ষা করবে, আর কি করা যাবে। এখন এটা আনফরচুনেট যে কোনো একটা দেশের রাষ্ট্রপতি, ধরা যাক রাষ্ট্রপতি হওয়ার পরেই যদি বলেন, আগে বলছেন সেটা আরো দুঃখজনক, কিন্তু পরে বলল এইটা ট্রাম্পের ব্যাপারে তিনি তার কথাবার্তা দেশের ভিতরে আভ্যন্তরীণ নীতির ব্যাপারে, তার বিরোধীদের ব্যাপারে যেমন বলে থাকেন, বিদেশিদের ব্যাপারে তিনি বলে থাকেন, ন্যাটোর ব্যাপারে বলে থাকেন, বলেছেন তোমরা আমার কথা মতো যদি না চলো, পয়সা কড়ি না দাও, তাহলে মানে তোমাদেরকে নিয়ে যা খুশি মানে আশা করুক, আমি এটা মাথা ঘামো না। এই ধরনের কথাবার্তা তিনি বলেন। অনেক সময় এটা কৌশলগত কারণে বলেন, অনেক সময় তিনি মানে কূটনৈতিক ভব্যতা, শালীনতার বাইরে গিয়ে বলেন। এটা দুঃখজনক, কিন্তু হোয়াট ইট ইজ ইট ইজ। অর্থাৎ এটা অনেক সময় এইসব কৌশলে কিন্তু অনেক সময় কাজও হয়, তিনি সেটাকে প্রাথমিকভাবে কৌশলগতভাবে করছেন, কিন্তু কূটনৈতিকভাবে আপনি যেটি বলছিলেন যে কূটনৈতিক শিষ্টাচারের যে শব্দটি, সেখানে আরেকটা স্বাধীন সার্বভৌম দেশ, আরেকটা ভূখণ্ডের ব্যাপারে সবাই তো আসলে সংযত হয়েই কথা বলা উচিত। যেটা প্যানামার ব্যাপারে যেটা বলা হচ্ছে, প্যানামা সম্ভবত, প্যানামার ব্যাপারটা একটু নাজুক আছে। প্যানামাতে তারা ট্রেড বাড়াচ্ছে, জাহাজ, যুক্তরাষ্ট্রের জাহাজ ওখান দিয়ে পাস করছে, দুই দিকে এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের জাহাজ, সেগুলোর উপরে শুল্ক আবার বাড়ানোর কথা, সব খালি যুক্তরাষ্ট্র না, সবার উপরে। এটা যাতে না বাড়ায়, বরং এখন যে পরিমাণ আছে সেটা বছর দুয়েক আগে একবার বাড়িয়েছিল, সেটা সম্ভবত আরো কমানোর জন্য এক ধরনের চাপ সৃষ্টি, মূলত সম্ভবত এটা প্রধান কারণ। এই একটা। 2 নম্বর, দ্বিতীয় কারণ হচ্ছে চীনকে যেন সেখানে মানে কোনো রকম প্রভাব, স্থায়ী প্রভাব গাড়তে না পারে, অথবা মানে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্টে চলে না যায়, প্যানামা ক্যানালের প্রতিরক্ষা, রক্ষণাবেক্ষণ সবকিছু চীন দেখবে, এইটাতে না যায়। এই জন্যে টু প্রিক্লুড দ্যাট, টু স্টপ, ওই দেশকে সেটার থেকে বিরত রাখার জন্য এবং শুল্ক কমানোর জন্য এই দ্বৈত কৌশল হিসেবে তিনি এটা করেছেন বলে মনে হচ্ছে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যে প্রসঙ্গটি জানতে চাই, নিউ ইয়র্ক টাইমস তারা বাংলাদেশ প্রসঙ্গে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের নয়াদিল্লি করেসপন্ডেন্ট এবং বাংলাদেশের করেসপন্ডেন্ট তারা মিলে এই রিপোর্টটি করেছে। যে রিপোর্টটিতে তারা বলছে বাংলাদেশের নতুন পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দুদের উপর যে নির্যাতনটি হচ্ছে, সেই নির্যাতনটা অনেক জায়গায় তারা এটা প্রমাণ পেয়েছে যে হ্যাঁ কিছু কিছু হচ্ছে, তবে এটাকে অতিরঞ্জিত করে প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, যেটা সামাল দিতে সরকার কোনো না কোনোভাবে ব্যর্থ হচ্ছে। তারা মনে করছে যে এটাকে নিয়ে ভারতও এক ধরনের গেম খেলছে। ভারত বিশেষ করে গত কয়েকদিন আগে নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে ফোন আলাপটি করেছেন, সেখানেও তিনি কিন্তু এই বিষয়টি, অর্থাৎ সব নাগরিকের অধিকার যাতে সংরক্ষণ হয় সেটি নিয়ে কথা বলছেন। ভারত এক ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে, যেটি নিউ ইয়র্ক টাইমস তাদের অনুসন্ধানে তুলে এনেছে। আপনার কাছে জানতে চাচ্ছি, বলা হচ্ছে সরকার এটিকে সামাল দিতে পারছে না যথাযথভাবে, আপনার কাছে কি মনে হয়? এটা পার্টলি ট্রু, আংশিকভাবে সত্য। সেটা হচ্ছে যে এই নতুন সরকার আসার পর থেকে অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে আমরা দেখছি, এমনকি সরকারপন্থী যে পত্রপত্রিকা, এই সরকারকে যে সমস্ত পত্রিকা বেশ যথেষ্ট মানে সমর্থন দিয়ে চলেছে,
তারাও প্রতিনিয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে মানে যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে, মানে সাধারণ চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ ইত্যাদি আছে, আপনার চাঁদাবাজি এগুলো আছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে এগুলো সরকার সামাল দিতে পারছে না, এটা সত্য। প্রথম দিকে বলা হচ্ছিল যে পুলিশ বাহিনীর অনেকগুলো থানা তো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যারা বিপ্লব করেছিলেন তাদের সমর্থকরা মানে প্রায় অধিকাংশ থানা আক্রমণ করেছে, ধ্বংস করেছে, অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে গেছে। এইসব অস্ত্রশস্ত্র অনেক সময় মানে দুর্বৃত্তদের হাতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে ইত্যাদি। তো তারপরে আস্তে আস্তে পুলিশ বাহিনী মোটামুটি অধিকাংশ জায়গায় থানায় আগের পুলিশটা ফেরত এসছেন, নতুন পুলিশ নিয়োগ করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। ফলে মোটামুটি সরকার পক্ষ থেকে তো বলা হচ্ছে গত প্রায় 1.5 মাস থেকে যে পরিস্থিতি অনেক বেটার, প্রায় মানে সমস্ত থানায় এখন ফুল স্টাফ। তো এটার পরও কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। এবং হিমশিম খাচ্ছেন আরেকটা কথা হচ্ছে যে এই আরেকটা জিনিস আমরা এই সরকার আমলে যেমন দেখছি, অতীতে সমস্ত সরকার আমলে দেখছি, বস্তুত পক্ষে পৃথিবীর সব দেশেই আমরা দেখি তারা হিমশিম খান। এবং যখনই কোনো একটা হয়, যেমন এখন দেখছি সরকারি কর্মচারীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তো এই ধরনের কিছু হলেই তখন বলে যে পতিত সরকার, পতিত স্বৈরাচার, তারা এগুলোর পেছনে আছে, উস্কানি। এখন যে জেনুইন যে লোকের গ্রিভান্স থাকতে পারে এবং সেই গ্রিভান্সের কারণ থাকতে পারে, যেমন মানে গার্মেন্ট ওয়ার্কাররা মাস 1.5 2 আগে তারা বেশ আন্দোলন করেছিলেন, তাদের সম্ভবত একজন শ্রমিকে মানে গুলিতে মারাও গেছেন, কয়েকজন আহত হয়েছেন, বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো এইটা দুঃখ, তখনও বলা হয়েছিল পতিতওয়ালারা তখন এমন সম্ভবত এমন নাজুক অবস্থা আছে, তাদের চামড়া বাঁচানো নিয়েই তারা হচ্ছে। অধিকাংশ দেশ ছেড়ে ভেগেছে, অনেকে যারা পেরেছে, দেশের মধ্যে যারা আছে অধিকাংশ লুকায়িত অবস্থা আছে, হাজারে হাজারে অ্যারেস্টেড আছে। তারা এগুলা সংগ্রহ করে একেবারে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে এই সরকার বিরুদ্ধে। এটা যদি বলে তাহলে এক সেন্সে এই সরকারের সেটাও আরেকটা ব্যর্থতা, মানে যে যাদের অবস্থা এতটা কাহিল তারা আবার এদের বিরুদ্ধে এগুলোকে সংগঠিত করতে পারছে, এটা কারেক্ট না। ফলে সংখ্যালঘুদের ভিতরের ব্যাপারে যে কিছু ঘটনা ঘটেছে এই সরকার নিজেই স্বীকার করেছেন, যখন বিভিন্ন সোর্স থেকে এটা বলা হয়েছিল। এবং পরবর্তীতে আন্তর্জাতিক চাপ যখন বেড়েছে, তারপর কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে, আগেও কিছু করা হয়েছিল, পরে আরো বেশি। 80টি মামলায় 77 জনকে গ্রেপ্তার করার সংখ্যা তারা জানাচ্ছে, তারা নিজেরা এটা। এবং দেখুন কয়েকদিন আগে কি কাণ্ড ঘটে গেল আপনার চৌদ্দগ্রামে, বাংলাদেশে একটা থানা উপজেলা চৌদ্দগ্রামে একজন বীর প্রতীককে মানে তার একটা বক্তব্যে তার বিরোধীরা, যারা কারো পছন্দ হয়নি, তারা তার গলায় জুতার মালা পরিয়েছেন, এভাবে অপদস্থ করেছেন। তো এটাও তো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করার তথ্য জানাচ্ছে, কিন্তু সেটা তো পরবর্তীতে। প্রথম কথা হচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নেই, সরকার যে কন্ট্রোল করতে পারছে না। সরকার বলছে যে অন্যায় চলবে না, মব জাস্টিস চলবে না, এটা তো এই সরকার বারবার বলে আসছে। এটা তো এক ধরনের মব জাস্টিস, মানে যার যে পছন্দ না হলো এই একটা। 2 নম্বর হচ্ছে আমি এই সরকারপন্থী পত্রিকা এগেইন নাম না করেই বলছি, পত্রিকার রিপোর্টে দেখলাম যে সরকারের সমন্বয়ক, ছাত্রদের সমন্বয়কদের বিরুদ্ধে কেউ মন্তব্য করলে অনেকের বিরুদ্ধে মামলা করে দেওয়া হচ্ছে, অনেককে নিন্দা করা হচ্ছে, অনেককে হুমকি দেওয়া হচ্ছে। তো এই মানে একটা সরকারকে তারা মানে ক্ষমতাচ্যুত করে তাদেরকে ফ্যাসিস্ট বলছেন। খেয়াল রাখতে হবে তাদের আচরণ যেন গণতন্ত্র সম্মত হয়, যেন সকলে। ইউনূস সাহেব ক্ষমতা এসে স্পষ্টভাবে বলেছিলেন আপনারা মন খুশে সরকারের সমালোচনা করুন, সেই মানসিকতা থাকতে হবে। সব সমালোচনা সঙ্গত সমালোচনা হয় না, অনেক সময় অসঙ্গত হয়, কিন্তু সেটা হলেই তার মানহানির মামলা হবে বা অ্যারেস্ট করতে হবে বা হুমকি দিতে হবে বা প্রতিপক্ষকে জুতার মালা পরাতে হবে, 71-এর বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরাতে হবে। ফলে এই ঘটনাগুলো আপনি যে রিপোর্টার কথা বলেছেন এইটা মানে কিছুটা অতিরঞ্জিত হতেই পারে। এবং ভারত যে কোনো সময় আপনার প্রতিবেশী যে এই বাংলাদেশের বর্তমান চেঞ্জ হওয়ার পরে
এই সরকারের কেউ কেউ ভারতের বিরুদ্ধে কঠোর কঠোর কথাবার্তা বলছে, তারা পাল্টা কঠোর কথা বলছে। এটা হচ্ছে এরা ওদের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, ওরা আবার পাল্টা চাপের সৃষ্টি করছে। এই ছাদ থেকে সরে এসে দুইজনকে আমাদের রিয়ালিটিতে বুঝতে হবে যে আমরা নেইবার আমরা চেঞ্জ করতে পারবো না। এক, বাস্তবতা বুঝে পরস্পরকে হুমকি থেকে বিরত থেকে, অপপ্রচারকে বিরত থেকে বাস্তবতার ভিত্তিতে স্বাভাবিক সম্পর্ক মেনটেন করার জন্য সব দুই পক্ষকে চেষ্টা করতে হবে। জি, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, এই প্রসঙ্গটি আপনার জন্য থাকলো, এই প্রসঙ্গে বলবেন। পাশাপাশি নিউ ইয়র্ক টাইমস আরেকটি রিপোর্ট করেছে, যেটার হেডলাইন করেছে হাসিনার সরকারকে হটানোর পর গণতন্ত্র পুনর্গঠনের কাজ করছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে, তাদের নানা অ্যাক্টিভিটি তুলে এনেছে। তবে রিপোর্টের একটি অংশ একটু পড়ে শোনাই। বলা হচ্ছে, একের পর এক বিক্ষোভে রাজধানী ঢাকায় জনজীবন ব্যাহত হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে মুসলিম চরমপন্থার পুনরুত্থানের আশঙ্কাও রয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে পুরনো ব্যবস্থাকে উৎখাত করা হয়েছে। এখন সংস্কারে বেশ সময় লাগতে পারে, তবে অন্তর্বর্তী সরকার ততটা সময় নাও পেতে পারেন। এই বিষয়টি নিয়েও আপনার বিশ্লেষণ শুনবো। আচ্ছা, আপনার হিন্দুদের প্রতি যে অত্যাচার হচ্ছে বা হয়েছে, এটা যেমন মোহাম্মদুল্লাহ ভাই বললেন যে বাংলাদেশ গভর্নমেন্টও স্বীকার করেছে, এবং নিউ ইয়র্ক টাইমসে যেটা আসছে যে ভারত সেটাকে একটু অতিরঞ্জিত করেছে। দেখুন, আমি দুটো জিনিস দেখব, ভারতের মিডিয়া এবং ভারত গভর্নমেন্ট। বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশ গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট পর্যায়ে যদি আপনি দেখেন, মিডিয়া পর্যায়ে সে দুই দিকেই অতিরঞ্জিত হচ্ছে। মানে আপনার বাংলাদেশ মিডিয়া ভারত বিরোধী যে সমস্ত বক্তব্য রাখছে, এবং ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অতিরঞ্জিত করছে। কিন্তু আপনি মানে দুই গভর্নমেন্টের বিহেভিয়ারটা যদি আপনি পর্যালোচনা করেন, তখন তাতে আপনি দেখবেন যে ভারতীয় গভর্নমেন্ট যেটা করছে, তাদের যে ডিপ্লোম্যাটিক যে একটা নর্ম বা ডিপ্লোম্যাটিক যে একটা শ্রুডনেস বা আপনি পরিপক্কতা, সেটা কিন্তু তারা দেখাচ্ছে। গভর্নমেন্ট থেকে কিন্তু তেমন একটা কিছু হচ্ছে না। যদি কিছু হয়ে থাকে সেটা তারা দ্রুতই কিন্তু একটা অ্যাপোলোজাইজ করছে। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কি করছে, আপনি একবার ফ্রম দ্য ইনসেপশন, আপনার ইউনূস সাহেব যখন দেশে ফেরেন ইসে থেকে, তখন কিন্তু তিনি ফ্রান্সে বসেই কিন্তু এই সেভেন সিস্টার, মানে ভারত কিছু করলে সেভেন সিস্টারকে করা হবে, সেটা থেকে কিন্তু শুরু করেছিল। তারপর দেখেন বাংলাদেশ গভর্নমেন্টের একটা উপদেষ্টা, আমি বলবো পিচ্ছি উপদেষ্টা, সে ইদানিং কি করেছে, সে তার ফেসবুকে যে পোস্টটা দিয়েছিল, সেখানে বাংলাদেশের ম্যাপটাকে সে আবার একটা রিনিউড ম্যাপ করেছে, যেখানে ভারতের ওই যে সেভেন সিস্টার্স যে স্টেটগুলো, সেটাই শুধু না, আপনার এদিকে পশ্চিম বাংলা, বিহার টিহার নিয়ে একটা ম্যাপ ট্যাপ সে করেছে। এবং তার ফলে কি হয়েছে, সে তার স্ট্যাটাসটা চেঞ্জ করেছে। কিন্তু আপনি এখানে দেখেন, সে কিন্তু একজন পলিটিশিয়ান না, বা সরকারের অংশ, সরকারের অংশ, উপদেষ্টা। সে উপদেষ্টা হয়ে এগুলো করার পরে তার কি হয়েছে, ইউনূস সাহেব সে ব্যাপারে কোনো কথা বলেছেন? তাকে ডিসিপ্লিন করেছে? তাকে গভর্নমেন্ট থেকে বাদ দিয়েছে? হ্যাঁ, আপনি যদি এটাকে আপনি দেখেন, তো ইন্ডিয়া এটাকে কিভাবে দেখবে? ইন্ডিয়া, আপনি যদি আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইন্ডিয়া এটা কিভাবে দেখবে, বাংলাদেশের একজন ইন্ডিয়া প্রতিক্রিয়া জানিয়েছে, বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সে ব্যাপারে ইউনূস সাহেব কোনো বক্তব্য দেননি, বা তাকে ক্যাবিনেট থেকে বাদ দেওয়া হয়নি। তাহলে কি এটা কি মানে বাংলাদেশ গভর্নমেন্টের মদদ আছে এর পিছনে? ইউনূস সাহেবের কি মদদ আছে এর পিছনে, যে বাংলাদেশের ম্যাপকে চেঞ্জ করে একেবারে ভারতের কিছু টেরিটরি দখল করতে হবে? এটা তো ভারত একটা ইস্যুও করতে পারে। আমি কিন্তু তাদেরকে ইস্যু করতে দেখিনি, গভর্নমেন্ট পর্যায় থেকে তারা কিন্তু এটাকে ইস্যু করেনি, কিন্তু তারা করতে পারতো। হ্যাঁ, কাজেই বাংলাদেশ যেটা করছে, বাংলাদেশ গভর্নমেন্ট যেটা করছে, এটা চরম একেবারে কাঁচা কাজ করছে। মানে কোন গভর্নমেন্ট এরকম করতে পারে এটা তো আমি চিন্তা করতে পারি। হ্যাঁ, এই গভর্নমেন্টটা যে কি করছে, আপনার সেই আমি ডোমেস্টিক ব্যাপার স্যাপার আমি বাদ দিলাম, আইন শৃঙ্খলা বলেন যাই বলেন না কেন, বাংলাদেশের তো একটা অরাজকতা চলছে, আইন শৃঙ্খলার কোনো ইয়ে নেই, মানে শিক্ষাঙ্গনের তো কোনো ডিসিপ্লিন নেই, মানে শিক্ষা তো চলেই গেছে। হ্যাঁ, কিন্তু আপনার ফরেন পলিসির দিক দিয়েও যদি আমি দেখি, যে এই যে ভারতের সাথে যে এই যে ব্যাপারটা আমি উল্লেখ করলাম,
এটা নিয়েও তো অনেক কিছু হতে পারে। কাজেই আমি বলবো যে এই ফরেন পলিসির ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের বিচক্ষণতা দেখানো দরকার, তাদের একটু মানে সাপ্রেসড হয়ে কথাবার্তা বলা দরকার, খুব সাবধানে কথাবার্তা বলা দরকার। আর যদি কোনো অ্যাডভাইজার এরকমের বক্তব্য ভবিষ্যতে রাখে, হ্যাঁ, তাহলে তাদেরকে যেন ডিসিপ্লিন করা হয়। এই যে ডক্টর ইউনূস উনি প্রথমে বললেন যে ছাত্ররা তাদেরকে বসিয়েছেন, এখানে আমার কাছে মনে হয় যে তার কর্মকাণ্ডে মনে হয় যে সত্যি সত্যি ছাত্ররা তার বস, তাদের ব্যাপারে কোনো কথা বলতে সে ভয় পায়। আরে আপনি একটা গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার, আপনি কি বলতে পারেন না এই সবকিছু হয়ে গেছে, তোমরা ক্লাসে ফিরে যাও, তোমরা লেখাপড়ার দিকে ফিরে যাও, মানে শিক্ষকরা তোমাদের গুরুজন, তাদেরকে শ্রদ্ধা করো। হ্যাঁ, তারা যদি কোনো অন্যায় করে থাকে আইন তার টেক কেয়ার করবে, তোমাদের টেক কেয়ার করতে হবে। এই যে শিক্ষকদের অবমাননা, মানে কত কিছু চলছে, এখন তো আসলে একটা অস্থিতিশীলতা এখনো আছে, একটা কথা বলতে শুনি না, এটা কিন্তু চলতে পারে। নিঃসন্দেহে একটা অস্থিতিশীলতা আছে এবং এটাকে স্থিতিশীল হতে তিনি সময় চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে তার 1 নম্বর কাজ, যেটি এখনো হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা সক্রিয় আছে, এটিকে খুব বেশি নেতিবাচক ভাবে নেওয়ার তো আসলে সুযোগ নেই, কারণ বিপ্লবের মূল স্টেক হোল্ডার যদি বিপ্লব বলা হয় তাই তারা রাষ্ট্র গঠনে নিজেদের ভূমিকার কথা জানাচ্ছে। কিন্তু আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে তাদেরকে ম্যাচুরিটি নিয়ে কাজটি করতে হবে। অর্থাৎ আপনি একদিকে বলবেন যে আপনি সম্মানের সঙ্গে ভারতের সাথে একেবারে সমান সমান অধিকার নিয়ে কাজ করবেন, কিন্তু আপনি এমন কোনো কাজ করবেন না যেটি কূটনীতিকভাবে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেয়। আমরা হয়তো সময় থাকলে আরেকটু আলোচনা করতাম যে বাংলাদেশ সাম্প্রতিক সময় আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ভারতের কাছে, সেটি আমরা খুব একটা আজকে আর সময় পাচ্ছি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে। আজকে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। দর্শক যারা দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।